সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। স্ক্রিনের নিচে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আজকের ট্যাগলাইনটা কি। বিসিবির ট্রেন যাত্রা, নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু। এবং বিসিবির এই নির্বাচনকে নিয়ে যে উত্তাপ গত মাস জুড়ে বেশি ছিল, কারণ অনেকগুলো ঘটনার পরম্পরায় এই নির্বাচনটা শুধুমাত্র একটা ফেডারেশনের নির্বাচনের মধ্যে আটকে নেই, এটার পেয়েছে ভিন্ন মাত্রা। আর এই ব্যাপারে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমরা পেয়েছি বিসিবির সাবেক সদস্য আলী হাসান বাবু ভাইকে, এবং জুমে আমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। দুজনকেই স্বাগত, একজনকে একদম ফিজিক্যালি আর একজনকে ভার্চুয়ালি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু ভাই। মানে নির্বাচনের আসলে এই যে আপনার হাতে অনেকগুলো দলিল দস্তাবেজ দেখা যাচ্ছে আর কি, এটা দেখতে ভালো লাগে। অনেকগুলো ডকুমেন্টেশন যেগুলো আসলে আপনি মানে আমরা দেখানোর মতো সুযোগও পাবো না। বেশ একটা স্টে অর্ডারের উপর একটা স্টে অর্ডার, তারপরে স্টের উপরে স্টে অর্ডার দিয়ে বিসিবি এখনো চলছে। এর মধ্যে নির্বাচনের এই যে যাত্রাটা কিভাবে ইভ্যালুয়েট করবেন? দেখেন, এই বিসিবির যে এই যে কনস্টিটিউশনাল প্রবলেম, এটা কিন্তু 2013 থেকেই আছে, আপনারা জানেন বোধহয়। এটা 2008-এ যেই কনস্টিটিউশনটা হয় সেটাকে অ্যামেন্ডমেন্ট করার জন্য 2012-তে একটা ইজিএম করা হয়, এবং সেই প্রস্তাবগুলি যেগুলি অ্যাডপ্ট করা হয়েছিল সেগুলি এনইসির কাছে পাঠানো হয়েছিল তাদের একটা স্বীকৃতির জন্য। এনইসি, এবং সেখানে আরও অনেক ঘটনা ঘটেছে, এবং এই মোটা কাগজগুলি দেখলে আপনি বুঝতে পারছেন করেসপন্ডেন্স কত হয়েছে সেখানে। এনইসি সেটা তাদের যেই অ্যাকসেপ্ট করার কথা না করে তারা কতগুলি বেশ পরে, অনেক পরে রিমাইন্ডার দেওয়ার পরে তারা কয়েকটা পয়েন্ট দিয়ে দিল যে তোমরা এটা ইনকর্পোরেট করতে হবে। আচ্ছা, তখনকার বিসিবি যারা কর্মকর্তা ছিলেন তারা এনইসিকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটা এইভাবে করা যাবে না, কারণ ইজিএমে যা হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং এই সমস্ত যোগাযোগের করতে করতে সময় ক্ষেপণ করা হয়ে গেছে, এবং যখন নাকি দেখা গেল যে তাদের টেনিউর শেষ হয়ে গেল, এনএসি তাদের যেই ধারা আছে 1974-এর 20-এর AB ধারা দিয়ে তারা একটা অ্যাডহক কমিটি করে দিল। এবং অ্যাডহক কমিটি করে দিলে অ্যাডহক কমিটি কী করলো, আপনার তারা কোনো এজিএম না করেই মনে হয় তারা একটা ইলেকশন করে ফেলেছিল, এবং যে ইলেকশনটার এগেনস্টে তখন একটা রিট করা হয়, এবং হাইকোর্ট থেকে সেটা এনএসসির যেই সম্পৃক্ততা বা এনএসসির যেই পয়েন্ট ঢোকানো বা কিছু, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়। এবং তারপরে বিসিবি অ্যাপিলেট ডিভিশনে যায়, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু হাইকোর্টের রায়টাকে বহাল রাখে। তার মানে কি, যে এনএসসির কোনো আপনার সম্পৃক্ততা এখানে থাকতে পারবে না ইলেকশনে, তাদের সেটা মানে কনস্টিটিউশনে থাকতে পারবে না। কিন্তু সেটাকেই কিন্তু কন্টিনিউ করেই তারা কিন্তু শেষ পর্যন্ত মানে নিয়মকে একটু, আমি যতটা আমি পরের দিকের ইনফরমেশন অনেকগুলি আমি জানি না, আমি খুব জিস্ট কথাগুলি বললাম আপনাকে। তারা কিন্তু তারপরে একটা কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচের কোনো একটা অজুহাত দেখিয়ে তারা একটা ইন্টারিম একটা ইলেকশন করার কথা তারা বলে বোধহয় একটা ইলেকশন করে নেয়। এবং এরপরে দেখবেন যে তার মানে কি, 2013-তে যেটা অবৈধ হয়ে গেছে এরপরে তো আর বৈধতার কোনো অবকাশ নাই। তার মানে এখন পর্যন্ত কোনো বৈধ, যদিও ওনারা বলবেন, বাট আপনি যদি কাগজপত্র দেখেন, এবং এখানে আমি যে কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারবে। এই চ্যালেঞ্জটা সামির কাদের চৌধুরীও করতে পারেন। সামির কাদের চৌধুরী, সামি ভাই, আপনার কাছে কোশ্চেনটা এই কারণে যে আপনি খুব সংক্ষুব্ধ বিপিএল এর অনেক কাণ্ড কারখানা নিয়ে। মানে আপনি, আমরা শুনেছিলাম যে আপনি রিট করার খুব প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। আসলে সংক্ষুব্ধতা এবং বিসিবির এই ইলেকশনটা নিয়ে বিং আ ফ্র্যাঞ্চাইজ কতটুকু কনসার্ন? জি, ধন্যবাদ আপনাকে। না, উনি বাবু যেটা চ্যালেঞ্জের কথা বলছে, জি অফকোর্স আমি এটাতে একদমই ভেরি স্ট্রং মাইন্ডেড যে এটা অবশ্যই অতীতে যা হয়ে আসছে এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে এটা দাঁড়ানো আই থিঙ্ক ইজ আ মাস্ট। কারণ আপনি খেয়াল করবেন আমার সাথেও যা হয়েছিল ওই সময় ফাইনাল থেকে যখন আমাকে বের করে দেওয়া হয়, আমি ওটার বিরুদ্ধে ওই অর্ডারটা 2012 সালের কথা বলছেন আপনি? 2012 সালের বিপিএল, রাইট? জি জি। তো উনি 13 যেটা বলছিলেন, আমার এটা ক্লিয়ারলি মনে আছে, ওই ইলেকশন ম্যাটারটা কোন খেলা ক্ষেত্রে মানে ওটাকে একটা কারণ হিসাবে, একটা সুতা হিসাবে দেখিয়ে ওটাকে স্টে করা হয়েছিল। তো আমার সাথেও সিমিলারলি এভাবে এটাই করা হয়েছিল। কোর্ট আমার পক্ষেই অর্ডারটা দিয়েছিল, কিন্তু তারপরেও ওই খেলা ক্যারি অন করার জন্য তখন তারা একটা নির্দেশ দিয়ে দিয়েছিল, কিন্তু এটা একটা ইনভেস্টিগেশনে তখন ওই সময়ও দেয়া হয়েছিল, ওই 2012-র কথা বলছি। কিন্তু আনফরচুনেটলি ওটা ইনভেস্টিগেশনে তো কোনো সময় যায়নি।
আর মূলত আমারও শেষ পর্যন্ত তার পরের বছর খেলার জন্য ওই কেসটা উইথড্র করতে হয়েছিল জোর জবরদস্তি। আর প্লাস আশেপাশে অনেক কিছু হয়েছিল, ওসব ডিটেলস আমি নাই গেলাম, বাট তারপরেও জিনিসটা ওভাবেই আর কি হয়েছিল। তো এইগুলো আসলে ওই সময় আপনি আইনে বা কোর্টের মাধ্যমেও লিগ্যাল ম্যাটার্স গুলো তো কোনো কিছু ঠিক মতো হতো না। আর উনি ইলেকশনের যেই কনস্টিটিউশনাল যেসব নিয়ম কানুনের কথা বলছে, ওই সময় তো আই এম শিওর এনইসিও জিনিসগুলো কোনোই গুরুত্বপূর্ণ দেয়নি। আমি এবারও একটা চিঠি দেখেছি, এনইসির কাছে গিয়েছিল, আমি এটা কিছুদিন আগেই পেয়েছি। মানে পুরো জিনিসটা রিফর্ম, মানে এটা বহু আগের কথা বলছি, মেবি 5 অগস্টের পরই গিয়েছে চিঠিটা, বাট ওখানেও তো কোনো কিছু বিষয়টাতে কোনো গুরুত্বপূর্ণ দেয়া হয়নি। আচ্ছা সামিম ভাই, আমি আসতেছি, আমি আপনার কাছে অবশ্যই আসছি। আমাদের একটু জেনে নিতে হবে যে একটু ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে। বিসিবি নির্বাচনের ট্রেন যাত্রা আমরা বলছি ঠিকই, কিন্তু কেন বলছি? একই জায়গায় বাংলাদেশের 2 সাবেক অধিনায়ক হয়তোবা সভাপতি পদপ্রার্থী হয়ে যেতে পারেন। আমরা একটু আমিনুল ইসলাম বুলবুল কি কারণে এখানে আসলে ইলেকশনটা করতে যাচ্ছেন বলে মানে শেষ পর্যন্ত ইচ্ছা প্রকাশ করেছেন, মানে ঢাকঢুর গুড়গুড় অবস্থা থেকে নিজেকে উন্মুক্ত করেছেন, এটা একটু আমরা দেখে তারপরে আসছি। ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। বাবাই, বুলবুল ভাই আসলে এসেছিলেন T20 ইনিংস খেলতে, এখন তো দেখা যাচ্ছে উনি মোটামুটি টেস্ট ইনিংস খেলার প্রস্তুতি নিয়ে নিয়েছেন উইথ দ্য ব্লেসিংস অফ বাংলাদেশ গভর্নমেন্ট স্পোর্টস অ্যাডভাইজারের। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে পারেন? এটা বললে অনেকে মনে কষ্ট পাবে হয়তো। যেটা বুলবুল আমার টিমে খেলেছে, আমরা অনেক ক্লোজ ছিলাম এক সময়। ফারুকও আমার টিমে খেলেছে, জি, আমরা পারিবারিকভাবেই আমরা দুইজনের সাথে আমি ভালোভাবে আমার যোগাযোগ আছে। তারপরেও আমি বলছি একটা কথা, এই পজিশনটা কিন্তু অর্গানাইজারদের, এই যে বিসিবি যে বোর্ডের ডিরেক্টর হয় এটা কিন্তু অর্গানাইজারদের পজিশন। আপনি এখন বলবেন যে খেলোয়াড় হলে অসুবিধা, আমি দেখেন প্রচুর আমাদের আগের যারা খেলোয়াড়, রাইস ভাই যিনি ছিলেন খেলোয়াড় ছিলেন, পর অর্গানাইজার হয়েছেন, এবং খেলোয়াড়ের পরে অর্গানাইজার কিছুদিন হওয়ার পরেই কিন্তু বোর্ডে ঢুকেছে। আশরাফুল ভাইয়ের কথা বলেন, তান্না ভাইয়ের কথা বলেন, সাদ ভাই ছিল এখানে, পরবর্তীতে আমি এসছি, আরও প্লেয়াররা কিন্তু এসছে এখানে। এমন যে প্লেয়াররা কোনো আসে না, প্লেয়াররা কিন্তু খেলার শেষ করে অর্গানাইজার হয়ে কিছুদিন ক্লাব চালিয়েছে বা ডিস্ট্রিক্ট ডিভিশন চালিয়েছে, তারপরে এসছে এখানে। আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা ওদের নাই, সেটা যেমন নাই, কিন্তু মানে আমিনুল ইসলাম বুলবুল আইসিসি চাকরি ছেড়ে এই 3-4 মাস হয়তো বা চাকরিটা করতে পেরেছেন, কিন্তু এইটা যে লঙ্গার পিরিয়ড অফ টাইম 4 বছরের জন্য উনি থাকবেন যদি ইলেক্টেড হয়ে যান, তাহলে হাউ কাম হি রানস হিজ ফ্যামিলি, মানে কি ইয়েতে আমরা একটু জেনে আসি। রফিকুল ইসলাম বাবু যিনি একজন সম্ভাব্য প্রার্থী, আমরা তার কাছ থেকে জেনে আসি। এখানে বুলবুলের যে অবস্থান, সেই অবস্থান থেকে বুলবুলই পরিষ্কার করবে সে বোর্ড অফ ডিরেক্টরস প্যানেলে নির্বাচন করে বোর্ড পরিচালক পরিষদের সদস্য থাকতে চায় নাকি সে বোর্ড প্রেসিডেন্ট হতে চায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রেসিডেন্ট যদি হতে চায় সেক্ষেত্রে তো এখানে মান্থলি কোনো স্যালারি বা মানে কোনো রকম অনারারিয়াম দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমার ধারণা সে অন্য পন্থাও থাকতে পারে। আবার যদি তার অন্য কোনো ব্যবসা থেকে থাকে, আমরা তো এখন জানি না, থাকলে সে বোর্ড অফ ডিরেক্টরস প্যানেল নির্বাচন করতে পারে। মানে আমরা বিরতিতে যাব, মানে আমি এই ব্যাপারটা আসলে একটু ভোলাটাইল বলেই আসলে কোশ্চেনটা রেজ হয়েছে। এটা সামির কাদের চৌধুরী, আপনি তো লাইনে আছেন, আমি একটু আপনার কাছে বলেই আমি বিরতিতে যাব। মানে এটা কি একটু আপনার কাছেও খটকা লাগে কিনা, মানে পুরো প্রসেসটা ছোট করে? খটকা আসলে আমি বলতে পারছি না, আমি অ্যাকচুয়ালি ওনাকে ওভাবে পার্সোনালি জানি না। এইমাত্র আমরা যেটা শুনলাম ইন্টারভিউটায় যে ওনার আলাদা কোনো ব্যবসা আছে নাকি না, এগুলো তো অ্যাকচুয়ালি আমার জানা নেই। বাট অ্যাবাভ অল আমি অ্যাকচুয়ালি দোনোজনকে ওয়েলকাম করি। ফার্স্ট অফ অল তারা দোনোজনই যদি থাকে, বা ইভেন থার্ড পার্সন মাঝে মধ্যে শোনা যায় যে ফারুক ভাইও থাকবেন, বা তিনজনই যদি থাকে, এটলিস্ট একটা ফাইট হবে এই ইলেকশনটায়, কে থাকবে না। তামিম বলেন, ওর হয়তো বা অ্যাজ এ প্লেয়ার হি ইজ মাচ মোর এক্সপিরিয়েন্স দেন মেবি বুলবুল ভাই অ্যান্ড ফারুক ভাই। আর হয়তোবা আপনার কাজের ক্ষেত্রে হয়তোবা বুলবুল ভাই বেশি এগিয়ে আছেন, ফারুক ভাইয়েরও আসলে নানা রকম অন্যান্য দিকে এক্সপিরিয়েন্স আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি
হুএভার ইট ইজ, একটা জবাবদিহিতা কোনো না কোনো মাধ্যমে আসতে হবে। আলী হাসান বাবু ভাই, আপনাকে যেটা বলছিলাম, মানে জি। এই যে পুরো প্রসেসটা চলছে যেভাবে আর কি, একটা ভালো ইলেকশন হলে আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, ইভেন সামির কাদের চৌধুরী যেভাবে বলছেন, ফারুক আহমেদের একটা সুযোগ আছে, হয়তোবা কম্পিটিশন করবেন হয়তোবা প্রেসিডেন্ট হিসেবে, এটা তো অদূর ভবিষ্যতের কথা। কিন্তু এই ইলেকশনটা কি আদৌ হতে পারে কিনা, মানে আপনার কি মনে হয়? এখানে একটা জিনিস আমি বলি, দেখেন যে কেউ ইলেকশন করতে পারে, সমস্যা নেই, আপনার ক্লাবের একটা ব্যানারে আসতে পারে বা ডিস্ট্রিক্ট ডিভিশনের ব্যানারে তারা আসতে পারে, বাট এই ইলেকশনটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা তো বড় জিনিস। কনস্টিটিউশনটা কোন কনস্টিটিউশনে ইলেকশনটা হবে সেটা আপনাকে বলতে হবে। আপনি দেখেন 2018টাই সম্ভব না, আমি তার আগে আমি বলছি, সেটা হচ্ছে যে এই যে রেজিম চেঞ্জ হওয়ার পরে আপনার খুব সম্ভব গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবরে একটা চিঠি দেওয়া হয়েছিল দুদকে, আমাদের কিছু অর্গানাইজারে চিঠি দিয়েছিলেন, আমি সেখানে নাম গেলে আমি আমার ঠিক মনে পড়ছে না এখন কারা দিয়েছিলেন, সেটার উপর বেস করে হোক যে কোনো কারণে হোক দুদক থেকে আমার জানা মতে এই জুলাই মাসের 13 তারিখে তারা একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কিন্তু 13-14টা ক্লাবের ব্যাপারে তারা তৃতীয় বিভাগের যেটা নিয়ে জি একটা বিরাট আপত্তি তুলেছে বা বিরাট একটা অবজেকশন বা তাদের একটা অবজারভেশন দিয়েছে। এখানে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই যে মাত্র 4টা ক্লাবকে কিন্তু রিভিউ করা হয়েছে এই যে ডিসপিউট থাকার কারণে, এই 14টা ক্লাবের 4টা। আচ্ছা, হতে পারে, আমি তারপরেও বলছি এছাড়া ওই যে রিপোর্টের মধ্যে কিন্তু কনস্টিটিউশন নিয়েও কিছু কথা তারা বলেছে। এখন হচ্ছে কি দুদক একটা আমাদের দেশের একটা অ্যাপেক্স বডি, জি, এবং দুর্নীতির জন্য তারাই সবচেয়ে বেশি সোচ্চার এবং তাদের রিপোর্টই গ্রহণযোগ্য। এই যে রিপোর্টটা দেওয়া হলো, এই রিপোর্টটার উপর আমি জানি না ক্রিকেট বোর্ড কিছু করেছে কিনা বা তারা এটা মূল্যায়ন করেছে কিনা বা তারা এটার কোনো অ্যাকশন নিয়েছে কিনা এটার উপরে। আপনি দেখেন এই যে 14টা ক্লাব যে অবৈধভাবে উঠেছে বা অন্যায়ভাবে উঠানো হয়েছে, এটা তো সর্বজন বিদিত। জি, এতে আপনি দেখবেন এখন অনেকেও অনেক কথা বলছেন যে ক্লাবগুলি কি, ক্লাবগুলি তো দোষ করেছে। এখন আপনি ক্লাবগুলিতে আপনি এখন মালিকানা বদলে আরেকজন নিয়ে এটা সুবিধা নেবেন, এটা তো হতে পারে কি? আপনি আমাকে বলেন সেটা তো না। এবং আমি আরেকটু বলি, এখানে ধরেন ইলেকশনের কারণে অনেকে অনেক কিছু অনেক কম্প্রোমাইজ করে, অনেক কথা বলে, বাট আমি সেটা বলবো যে আমি একটা রিকোয়েস্ট করবো সবাইকে যে যারাই এখানে অর্গানাইজার আছেন, যারা কথাগুলি বলছেন, আপনারাই কিন্তু 5ই আগস্টের পরে এই ক্লাবের বিরুদ্ধে বলেছেন, আপনারা এই বোর্ডের বিরুদ্ধে বলেছেন। তা আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যাদের বিরুদ্ধে যে সমস্ত বিরুদ্ধে কথা বলেছেন সেগুলিকে আগে আপনারা অ্যাড্রেস করুন। সামির কাদের চৌধুরী, মানে এই ট্রেন্ড যেটা চলছে এটা কিন্তু আপনার ওই যেটা বলে না, চেন ধরে কিন্তু টান দিতে পারেন যে কেউ, নির্বাচনের ট্রেনটা বন্ধ হয়েছে এবং এই চেনে মনে হয় আপনার হাতটাও আছে। আমরা যেটা শুনি অনেক সময় যে চাইলে আপনি হয়তো বা এই ট্রেনটা চেন দিয়ে, তো আসলে আপনিও তো ক্লাব অর্গানাইজারও বটে, ফ্র্যাঞ্চাইজিও আপনি চালাচ্ছেন। আলটিমেটলি যদি একটু ধারণা দেন যে এরকম আশঙ্কা আপনি দেখেন কিনা? আপনার উত্তরটা একটা প্রশ্নের মাধ্যমে দিতে চাই। জি জি, সেটা হলো বাবু ভাই যেটা এইমাত্র বললো যে দুদকের রিপোর্টটা নিয়ে। সো মাই কোয়েশ্চেন ইজ, এই দুদক যে রিপোর্টটা দিয়েছে ওটার রিপোর্টটার উপরে কোনো কিছু করা কেন হয়নি? মানে কি কারণে? অদৃশ্য কারণটা কি, এটা তো আমাদেরও জানা দরকার। না স্যার, জুলাই মাসে রিপোর্টটা দিয়েছে, আজকে জুলাই গেল, অগাস্ট গেল, সেপ্টেম্বর চলে আসছে, এখন পর্যন্ত এটা নিয়ে আমরা জানি না কি করেছে বা কিছু করেছে, কিছুই করা হয়নি। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, আপনাদের নলেজে আছে, আপনার এটা তো কনস্টিটিউশনটা তো তারা অতীতে যারা ছিলেন তারা তাদের সুবিধা মতো করেছিল, তো এটা এখনো কেন কন্টিনিউ করতে হবে? পুরো দেশ বদলাচ্ছে, দেন ওয়াই শুড নট দিস বি চেঞ্জড? আর আপনার যে ক্লাবগুলোর কথা বলছেন এগুলো তো সব একটা সিন্ডিকেটের মধ্যে ছিল, এখানে তো বাইরের কোনো মানুষ ছিল না। অল দিস ক্লাবস ইভেন এই মুহূর্তে 70-80 ভাগ সব এক সিন্ডিকেটের আন্ডারেই। এটা লুকাচুরি কোনো বিষয় না, এটা বাচ্চার পাড়াতে খেলার সময় সবাই জানে। তো এই ইস্যুগুলো কেন রেজ করা হচ্ছে না? আর এখানে লেটস সে ফর ইনস্টেন্স আমিনুল ভাই যে ইলেকশনে যাবেন, ওনার পরিস্থিতিটা কি এটা উনি ভালো মন্দ ভালো করে বুঝবেন, বাট বাকিদের ক্ষেত্রে তো ইট ইজ দ্য সেম। আপনার ধরেন তামিম ইকবালও যদি এখানে আসে প্রেসিডেন্ট হিসাবে, আপনার ওর আশেপাশে কারা থাকবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা আমরা আলোচনা করব সামির কাদের চৌধুরী, এটা আমরা জানি কিছুটা। আমি আপনাকে ইনসাইট দিচ্ছি, আমি একটু কার্ডগুলো ডিসপ্লে করলে আপনি বুঝাতে পারবো, আমরা চেষ্টা করছি কার্ডগুলো, এবং আমি মুখে মুখে বলেও দিব যে সিচুয়েশনটা কি। সম্ভাব্য ঢাকার যারা ক্লাব প্রতিনিধি সেখানে যে তালিকা, সেখানে তামিম ইকবালের নাম সবার আগে আছে অবশ্যই।
তারপরে আছে হচ্ছে আপনার আমাদের আইজাল কাইসা টিটো নামও আছে। এরপর ক্রমান্বয়ে যে নামগুলো আসলে আসার কথা সেগুলো আমরা দেখতেই পাবো, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছিল আপনার মঞ্জুর আহমেদ, ফাহিম সিনহা, তারপরে হচ্ছিল বোরহান পাপ্পু, রফিকুল ইসলাম বাবু। এগুলো একটু চমক জাগারও নাম, কারণ মানে রফিকুল ইসলাম বাবু অনেক পুরনো লোক। এই কার্ডটা অবশ্য এইটা না, ওইটা হচ্ছিল আরেকটা কার্ড। এটা হচ্ছিল জেলা বিভাগ থেকে যারা আসবেন তারা নাজুল আবেদিন ফাহিম, আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রাম বিভাগ থেকে মীর ফেলাল, ইসরাফিল খসরু ফ্রন্ট রানার। সিলেট বিভাগ থেকে কায়ুম চৌধুরী, রংপুর বিভাগ থেকে মির্জা ডন, রাজশাহী বিভাগ থেকে শাহে আলম নামে মীর শাহে আলম নামে। এনারা আসলে ফ্রন্ট রানার। আমরা এই স্পেকুলেশনটা করছি, এটাই কংক্রিট, এটা বলছি না। কিন্তু ইয়েরটা ক্লাবের যেটা, এইটা হচ্ছে তামিম ইকবাল, ইশরাক হোসেন, ফাহিম সিনহা, আইজাল কাইসার, মাসুদুজ্জামান মাসুদ, মঞ্জুর আলম, মঈন হক, রফিকুল ইসলাম বাবু, বোরহান হোসেন পাপ্পু, শানিয়ান তানিম, গাজী সালাউদ্দিন। এখানে হয়তো আরেকটা নাম এদিকে যোগ হতে পারে, ইস্তিয়াক সাদেক, যেটা এখানে এই মুহূর্তে এক্সিস্ট করতেছে না, কিন্তু এটা হওয়ার চান্স খুব বেশি এখান থেকে যে কেউ করে হওয়ার কথা ওইটাই ভাবে। আর এখানে তো ঢাকা বিভাগ থেকে যারা আসবে আমরা এটা রিভিউ করছি। তো এইবার আপনি আমাকে বলেন, এখন যে কারা আসবেন না আসবেন সেটা তো আমার কথা হলো সেটা পরে। হ্যাঁ, আগে আপনি কনস্টিটিউশন ঠিক করেন, কিসের উপর বেস করে ইলেকশন করবেন আপনি, যেটা সামি কাদের চৌধুরী ওই পয়েন্টটা এক্স্যাক্টলি। আমার কথা হচ্ছে যে আপনি ইলেকশন, কিন্তু এখন কি এই সময়টা আছে? আমরা ধরেই নিচ্ছি যে না, যদি এই সময় না থাকে আপনি কি গোজামিল দিবেন আবার? তাহলে কি অ্যাডহক হবে? আমি তো মনে করি যে ইমিডিয়েটলি একটা নিরপেক্ষ অ্যাডপ্ট করে দেওয়া উচিত, এবং তারা ঠিক করবে এই সমস্ত কাগজপত্র দেখে যে এই 14টা ক্লাবের ব্যাপারে কি হবে, এই যে এখন যে কনস্টিটিউশন, কোন কনস্টিটিউশনে ইলেকশন হবে। আমি একটা কথা বলি, যদি 2008-এর কনস্টিটিউশনাল ইলেকশন এটা সবার জন্য এক, 2024-এর কনস্টিটিউশন সবার জন্যই তো এক, কিন্তু কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা আইনগতভাবে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা তো আপনাকে দেখতে হবে। কিন্তু সামির ভাই, আমি আপনাকে একটু অ্যাড্রেস করি যে আসলে এই মুহূর্তে আপনার অ্যাডহক কিভাবে করতে পারেন। যদি আপনি বিপিএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে শুধুমাত্র এখানে অংশ নেননি, আপনি দুটো ক্লাবেরও আপনি কাউন্সিলর, আমরা যতদূর জানি আপনার দুটো ক্লাবও ঢাকা লিগে খেলে, সেই হিসেবে কিন্তু আপনাকে এখানে আমন্ত্রণ জানানো। আপনি কিভাবে দেখেন? না, এটা পারহ্যাপস একটু লেট হয়ে গেছে। বাবু ভাই যেটা বলছে যে জিনিসটা এতদিন ধরে কেন ফেলে রাখা হয়েছে, আমি মানে ইনিশিয়ালি ভাবতাম এটা হয়তো বা হয়ে যাবে, বাট দেখতে দেখতে কিছুই হলো না। এখন এই মুহূর্তে এটা আইনশোর ফিল্ডে এখন তারা ইলেকশনে যারা আছেন, যারা কাউন্সিলর ইলেকশন করবেন, তো তাদের ক্ষেত্রে ইট ইজ অলসো বিট আনফেয়ার। জিনিসটা এখন তারা যখন এই পর্যায়ে নিয়ে আসতেছে, বাট নাথিং ইজ টু লেট। বাট এটাতে আমি কোনোভাবেই দুমত না যে আপনার কনস্টিটিউশন ঠিক না, আপনি ইলেকশন কি করবেন, হোয়াট ইজ দ্য রাইট কনস্টিটিউশন, এটা তো সিদ্ধান্ত আগে নেওয়া উচিত। সামির কাদের কিন্তু অলরেডি বলছে এটা এই ব্যত্যয়টা নিয়েই হয়তো আমি একটু বলি, আপনি ব্যত্যয় নিয়ে আমি আবারও বলছি, কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আরেকটু পিছনে যেতে হবে। জানুয়ারি মাসে একটা মোটা একটা, এই যে এখানে যা দেখছেন এই সমস্ত ডকুমেন্টস বিসিবির কাছে, এনইসির কাছে পাঠানো হয়েছিল, যেখানে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। এখানে কারা পাঠিয়েছিল? এটা একজন কাউন্সিলর পাঠিয়েছিলেন, চিঠি দিয়ে, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, যাই হোক, তো উনি পাঠিয়েছিলেন। তো এইটার উপরে কি কোনো আলোচনা বা মূল্যায়ন বা কিছু করা হয়েছে? সময় যে পায় নাই, এখন সময় তারা জ্ঞাপন করেছেন, এখন কেন আপনি বলবেন যে ভাই সময় নাই? তাদেরকে তো যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আপনি যদি এই চিঠিটা ধরেন জানুয়ারি মাসে গেছে, তারপরে দুদকের চিঠিটা গেছে আপনার জুলাই মাসে, অগাস্ট সেপ্টেম্বর, আপনারা কি এটা আলোচনা করতে পারতেন না? এখানে তো একটা কাজ করতে পারতেন, সবগুলি কাগজ দিয়ে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে পাঠাতে পারতেন তারা, যে ওনারা একটা মতামত দিক, তাই না? তো এখন এই জিনিসটা উজ্জ্বল রেখে তারা কিভাবে ইলেকশন করবেন, কোন কনস্টিটিউশন ইলেকশন করবেন, এটাকে তো জাস্টিফাই করতে হবে। এখন যদি বলেন যে সময় নাই বলে ঠিক আছে যে কোনো একটা কনস্টিটিউশনে করে নিলাম, এটা কি ঠিক হবে? আপনি আমাকে বলেন। এটা কি নিয়ে তাহলে যে ডিসপুটের ব্যাপারটা থেকেই যাচ্ছে। আমি বলছি যে দেখেন, এটা যে কেন নেয়নি, আমি যদি আরেকটু ভেতরে ঢুকতে চাই, আপনি যখনই এইগুলি দিয়েছেন, বোর্ডে কারা ছিল সেটাও একটা ব্যাপার, মানে এটা বোর্ডে কারা ছিল, তারা তো তাদের স্বার্থ হ্যাম্পার হবে। সামির কাদের চৌধুরী আসলে বোর্ডে যারা ছিলেন তাদের আন্তরিকতার অভাব কি দেখছেন, নাকি তারা একটু মনে হচ্ছে যে এই পাওয়ারটা ইনট্যাক্ট রাখার জন্য এই কাজটা ছলে বলে কৌশলে করেছে? অভাব না, আমি আন্তরিকতার অভাব না, আমি কোনো আন্তরিকতাই দেখি না ভাইয়া। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ঘটনা হয়েছে যে এতদিন ধরে করেনি কেন, নিজের কোনো না কোনো স্বার্থের জন্যই করেনি, টাইমটা ঠিক মতো ইউটিলাইজ করেনি, কারণ কোনো স্বার্থ ছিল, এই কারণেই হবে।
এছাড়া তো আর কোনো কারণই এখানে হতে পারে না। এতে করে কি ভালোর আপনি জন্য হলে কেন কেউ কিছু করবে না? না, অবশ্যই সেটা আছে। করবে। যেমন বিপিএলটা এবার মানে আসলে 5 দল নিয়ে হওয়ার কথা, এখানে ডিসপুটেড কিছু টিমও, মানে আমি একটু বিসিবি নির্বাচনের বা পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে তার মধ্যে বিপিএলও পড়তে পারে হয়তো বা। আপনি কি সেরকম কিছু আশঙ্কা করেন কিনা? শেষের দিকে চলে এসেছি আমরা। জি, আমি একদম আপনাকে একটা খুব ব্রিফলি একটা মেজর পয়েন্ট বলি। জি, জি। আমি পার্সোনালি না, এটা ভেরি ইম্পর্টেন্টলি বিসিবির অ্যাকচুয়ালি হয়তোবা অতীতে তাদের লিগ্যাল কিছু মানে কনস্টিটিউশন বলেন এগুলো তো দেখা সময় বা ইচ্ছা কারোই ছিল না। এগুলো তখন ইট ডিড নট ম্যাটার, ওগুলার কোনো মানে প্রশ্নতেই ছিল না। এখন যেহেতু দেশের পরিস্থিতি ইজ ডিফারেন্ট, এগুলো এখন তো দেখা উচিত। তো বিসিবির একটা ভালো লিগ্যাল টিম করা উচিত, সবকিছু লিগ্যাল সাইট গুলো দেখে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। নট অনলি বিসিবি, এটা তো আমি মনে করি আপনার এনএসিরও দায়িত্ব। এটা এনএসসিরও দায়িত্ব বলছেন উনি। অবশ্যই আমরা শেষের দিকে আপনি আপনার অবশ্যই এনএসসির দায়িত্ব, এবং এনএসসিকে তো চিঠি দেওয়া হয়েছে, এমন তো না যে এনএসসিকে চিঠি দেওয়া নেই। তার মানে জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে এবং দুদুকু তাদেরকে তাদের তার মানে স্পোর্টস অ্যাডভাইজারও এখানে আপনি মনে করেন যে একটু আন্তরিকতার অভাব ছিল? আমি কিন্তু দেখেন যে কথাগুলি বলছি শুনে বলছি, আমি কিন্তু জানি না যে এনএসসি যিনি সেক্রেটারি ছিলেন সম্প্রতি বোধহয় তার বদলি হয়েছে, এবং ওনার রোলটাও তো আরো একটু পজিটিভ হওয়া উচিত ছিল। উনি কার স্বার্থে কাজ করেছেন? উনি তো একটা নিরপেক্ষভাবে কাজ করবেন, উনি সবগুলি কাগজ দেখা উচিত ছিল ওনার, দেখে উনি একটা মতামত দিয়ে যাওয়া উচিত ছিল, বা বিসিবিকে একটা ডাইরেক্টিভ দেওয়া উচিত ছিল। এখানে আসলে পুরো জিনিসটাকে আমার কাছে মনে হয় খুব হালকাভাবে, এটা হালকা জিনিস না, আসলে ক্রিকেট বোর্ড খুব একটা হালকা জায়গা না। মানে যে কেউ চেন টার্ম দিতে পারে, আমি ঠিক জানি না, আমি তো অতটা আমি জানি না। তবে আমি সবাইকে একটা কথাই বলবো যে অ্যাডহক হোক বা আমি অ্যাডহকের কথা বলছি, আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু আমি একটা কথাই বলবো যে আপনারা একদম একটা কনস্টিটিউশন লিগ্যালি কথা বলে, আমি আবারও বলছি যে অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলতে পারি যে আমাদের এই কাগজ আছে, আপনি একটা সাজেশন দেন। ওনাদের সাজেশন নিয়ে একটা কনক্রিট একদম শুদ্ধ একটা কনস্টিটিউশনের উপর ইলেকশন। আমি কথা যদি 10 সেকেন্ডে শেষ করবেন, বিসিবির এই নির্বাচনটা নিয়ে আপনার একদম মানে অবজেক্টিভ ইয়েটা আমরা জানতে চাই, মানে মতামতটা। আমি তো বাইরে থেকে আমার মতামত দিতে পারি। আমি খুবই হোপফুল একটা যদি ইলেকশনটা হয় সুন্দর মতো হোক, এবং একটা রাইটফুল প্রেসিডেন্ট হেড হিসাবে আসুক বাংলাদেশ ক্রিকেটে, আর ঠিক পথে বাংলাদেশ ক্রিকেটটাকে যেন নিয়ে আসতে পারে। বাইরে থেকে আমি এর চেয়ে বেটার আশা তো আর আমার এখানে করণীয় কিছু নেই। আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু সামির কাদের চৌধুরী একটা যদি লিখে রেখে দিয়েছেন, মানে তার ইয়েতে আপনিও ভাবছেন যে কোনো কিছু করতে পারে, সাসপেন্স একটা কাজ করছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আবারও আমরা একসঙ্গে কথা বলার সুযোগ পাবো। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও যখন ফিরবো তখন বিসিবি নির্বাচনের অনেকটাই কাজ এগিয়ে থাকবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।